প্রিয় দর্শক, সংবাদপত্রে বাংলাদেশ অনুষ্ঠান থেকে আমি রেজানুর রহমান আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। বিভিন্ন জাতীয় দৈনিকে প্রকাশিত খবরের বিশ্লেষণ নিয়ে আমাদের আজকের এই অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত আছেন সিনিয়র সাংবাদিক এম এ আজিজ। স্বাগত আপনাকে অনুষ্ঠানে। পত্রপত্রিকায় প্রকাশিত কয়েকটা গুরুত্বপূর্ণ শিরোনাম আপনাকে পড়ে শোনাই, তারপর আমরা আলোচনায় যেতে চাই। প্রথম আলো, দুই পক্ষই অনড়, ক্ষয়ক্ষতি বাড়ছে, ইরান ইসরায়েলের সংঘাত, গোলটেবিল বৈঠক, প্রাতিষ্ঠানিক সংস্কারের মাধ্যমে গণতান্ত্রিক রূপান্তরে যেতে হবে। দৈনিক যুগান্তর, ত্রয়োদশ সংসদ নির্বাচনের প্রস্তুতি, জটিল সমীকরণে ভোট, 4 দিনে 370 ক্ষেপণাস্ত্র ছুড়ল তেহরান, ইরানের হামলায় গাজার মতোই বিধ্বস্ত ইসরায়েল। দৈনিক সমকাল, ফেব্রুয়ারিকে ঘিরে গুরুত্বের সঙ্গে নিয়ে সংস্কারের তাগিদ, ইরানে পরমাণু দূষণের শঙ্কা। কালের কণ্ঠ, 5 মাসে 1587 হত্যা মামলা, লন্ডন বৈঠকে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার পথযাত্রা। দৈনিক ইত্তেফাক, ইসরায়েলে বৃহত্তম হামলা ইরানের, জড়িতদের বিতর্কিত 3 নির্বাচন আয়োজন, জড়িতদের ভূমিকা তদন্তে কমিটি গঠনের নির্দেশ প্রধান উপদেষ্টার। বাংলাদেশ প্রতিদিন, সর্বাত্মক যুদ্ধের আভাস, গণমাধ্যম এখনও ফেসিবাদ মুক্ত নয়, তারেক রহমান। মানব জমিনের শিরোনাম, ঝুঁকিতে বাংলাদেশের তেহরান মিশন, তীব্রতর হচ্ছে যুদ্ধ, বিতর্কিত 3 নির্বাচনে জড়িতদের ভূমিকা তদন্তে কমিটি গঠনের নির্দেশ। খবরের কাগজ, ইরানের হামলায় জ্বলছে ইসরায়েল, ইরানের সামনে কি কি বিকল্প রয়েছে। দেশ রূপান্তর ট্রাইব্যুনালে নাশকতার সংখ্যা, শক্তি দেখাচ্ছে ইরান। আমাদের সময়, জাতীয় গাদ্দারদের খুঁজতে ইরানে অভিযান, তেহরানের তোপে তটস্থ তেল আভিভ। দৈনিক জনকণ্ঠ, গুমের শিকার ব্যক্তিদের রোমহর্ষক নির্যাতনের বর্ণনা। দৈনিক করতোয়া, ইরানের বিস্ময়কর হামলা, কড়া জবাব ইসরায়েলের। 4 সচিব, 2 প্রধান প্রকৌশলীকে ইসির জরুরি চিঠি, ভোটকেন্দ্র সংস্কারে ইসির তৎপরতা শুরু। দৈনিক ইনকিলাব, জ্বলছে হাইফা তেল আবিব। সময়ের আলো, ভোট চূড়ান্ত, বাকি কেবল আসন সমঝোতা, ইসলামী দলগুলোর নির্বাচনী প্রস্তুতি। দৈনিক দিনকাল, পারমাণবিক অস্ত্র না বানানোর চুক্তি থেকে সরে যাচ্ছে ইরান, গণমাধ্যম ফেসিবাদ থেকে এখনো মুক্ত হয়নি, তারেক রহমান। আমার দেশ, লন্ডন সাফল্য, ইসরাকে ম্লান, নগর ভবন দখল করে ইসরাকের মত বিনিময় সভা। আপনি শিরোনাম শুনলেন, আমরা একটু বিদেশে দিকে চোখ রাখতে চাই, আলোচনায় যেতে চাই। প্রথমে ইরান ইসরায়েল, এই যে হঠাৎ করে যুদ্ধ শুরু হলো এবং এটা চলছেই, মানে কেহ কারো নাহি ছাড়ি, সমানে সমান, দুই পক্ষই অনড়, ক্ষয়ক্ষতি বাড়ছে এবং সর্বাত্মক যুদ্ধের আভাস, বাংলাদেশ প্রতিদিনের শিরোনাম। তাইলে এই যে সর্বাত্মক যুদ্ধের আভাস শেষে পৃথিবীর অবস্থা কি দাঁড়াবে? ধন্যবাদ আপনাকে। আসলে বিশ্বায়নের যুগে কোনো দেশই কিন্তু আলাদা নয়। কোনো একটা জায়গায় যদি যুদ্ধ বিগ্রহ লাগে, তার এফেক্টটা এখানে আসে। যেমন ধরেন রাশিয়া ইউক্রেন যুদ্ধ লাগেছে, এটা চলছে। ইউক্রেন তো রাশিয়ার সাথে যায় না। রাশিয়া কত বড় দেশ, কত শক্তিধর, পরাশক্তি। ইউক্রেন কিন্তু ঝুলে আছে, বিকজ ইউক্রেনকেও কিন্তু অন্য পক্ষ থেকে গোপনে হোক প্রকাশ্যে হোক কিন্তু সহযোগিতা করে যাচ্ছে। এই জন্যই তুই আসিস, আমার অস্ত্র বিক্রি করা লাগবে, এই সেই ইত্যাদি। এই জন্যে কিন্তু ইসরায়েল এবং ইরানের যুদ্ধটা কিন্তু ভিন্নতর। এটা একটা লম্বা আলোচনা, আমি সংক্ষেপে 2 পয়েন্ট বলি। দেখেন, ইসরায়েল আপনার সারা বিশ্বকে, তার ইন্টেলিজেন্স আছে মোসাদ দিয়ে, সারা বিশ্বে আমেরিকায় প্রায় 20% হলো ভিসি, ভাইস চ্যান্সেলর হচ্ছে মোসাদের, মানে ইসরায়েলের। ইসরায়েল পুরাটা কিন্তু শক্তিশালী, পুরা আমেরিকা এবং পশ্চিমা দেশের কারণে। এই যে গাজাতে মারতেছে, তাদেরকে মেরে হত্যা করে বিলীন করে দিতে চায়। এখন এই ইরাক আবার এদিকে, তাদের ওখানে পারমাণবিক শক্তি আছে, ইরানে আছে। আমেরিকা এই দোষে তাদের উপরে কিন্তু আগে নিষেধাজ্ঞা দেয়, ইত্যাদি ইত্যাদি। এখন ইরানে তারা কিন্তু তদন্ত করছে, দেখছে যে আসলে পারমাণবিক বোমা তাদের কাছে নাই। তারপরে ইরান এই সন্দেহে কিন্তু বিভিন্ন সময়ে কিন্তু ইরানে আক্রমণ করেছে।
এদিকে ইরানের পজিশন হচ্ছে, ইরান হচ্ছে শিয়া মুসলিম বিশ্বের, দেখেন রাশিয়া এবং পাকিস্তান ছাড়া ওপেন তাদেরকে কেউ সমর্থন করছে না, বিকজ মুসলমানদের ভিতরে কিন্তু অনেকগুলো সেক্ট আছে, শিয়া সুন্নি, মেজর হলো শিয়া সুন্নি, তো ওরা হলো শিয়া, যার ফলে সুন্নি মুসলমান বেশি। এরা কিন্তু আমার ধারণা এই ধর্মীয় কারণে কিন্তু ইরানের পক্ষে দাঁড়াচ্ছে না, নাহলে ওআইসি নীরব কেন বলেন? ওআইসি তো এখানে ভূমিকা রাখার কথা। কিন্তু এখন যেটা আমার মানে একটা ছোট করে প্রশ্ন নয়, বড় প্রশ্নই, মানুষ তো ক্ষতিগ্রস্ত হচ্ছে, এই শিয়া সুন্নি হোক যেটাই হোক না, মানুষ বা ইসরায়েলের মানুষ, ইরানের মানুষ, মানুষ তো ক্ষতিগ্রস্ত, মানুষ তো, মানবতা তো বিশ্বের থেকে উঠে গেছে। আচ্ছা, এখন হচ্ছে শুধু শোষণ, আগে ছিল শক্তি প্রয়োগ। দেখেন সারা বিশ্ব দুই বলয়ে বিভক্ত ছিল, একটা হলো গণতান্ত্রিক আর একটা হলো সমাজতান্ত্রিক। এখন কিন্তু আমেরিকা কিন্তু মিলিটারি শাসকের সাথে সম্পর্ক রাখতে তার বেনিফিট পাইলেই হলো। এখন তো আর ওই মরালিটিটা, আমার অস্ত্র বিক্রি করা আমার পক্ষে থাকলেই হইলো। তো বিশ্ব এইভাবে ভাগ হয়ে গেছে। তো এখন ইরান আর ইসরায়েলের বিষয়টা ভিন্ন। এটা শক্তি কিন্তু কাছাকাছি, সুতরাং এটা রাশিয়া আর ইউক্রেন না, কিন্তু তাদের নিজস্ব শক্তিতে কিন্তু এটা তৃতীয় বিশ্বের দিকে ধাবিত হতে পারে। খুবই ভয়াবহ। আর একটা কথা বলি যে ট্রাম্প কিন্তু ইতিমধ্যে বলছে যে সে আলোচনা করে মীমাংসার কথা বলছে, কিন্তু ওই আমাদের গ্রামের ভাষায় আমার কথা আমি কব তো খালি হুনায় লব। ইসরায়েলে সব হেল্প করতেছে, আবার কয় আসো আমার কথা আমি বলবো, তোরে হুনায় যাব, হুনায় লব। অনেক ধন্যবাদ। একটু দেশের কথায় আসি। দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচন, ইশরাক সাহেব গতকাল বলা যায় যে উনি মানে রায় হোক, শপথ হোক বা না হোক, উনি মেয়রের চেয়ারে বসে গেলেন। তা এখন প্রশ্নটা যেটা হচ্ছে যে প্রতিটা বিষয়ের একটা তো নিয়ম কানুন থাকবে। তা এখন এখানে যেমন পত্রিকার শিরোনামগুলো নানাভাবে এসছে যে শপথ না নিয়েই মেয়রের দায়িত্ব পালন করছেন ইশরাক, লন্ডন সাফল্য ইশরাকে ম্লান আমার দেশের শিরোনাম। বিএনপি কি ভাবছে? দেখেন বিএনপি কি ভাবনা ভাবছে এটা তো আমার পক্ষে বলা সম্ভব কঠিন। তবে আমি যেটা বলবো যে ইশরাকের বিষয়টা, এটা কিন্তু সরকার গুলিয়ে ফেলেছে। সরকার গুলিয়ে ফেলছে? হ্যাঁ, ফেলেছে। কারণ হচ্ছে যে সুপ্রিম কোর্টের রায়, সেটা কেন বাস্তবায়ন হবে না? এলজিআইডি মিনিস্ট্রি কেন আটকায় রাখলো, ওত নিল না? ইলেকশন কমিশন থেকে বলা হলো, রেফার করা হলো, ওত না হলো না। এখন প্রশ্ন হচ্ছে আরো দুটো সিটি কর্পোরেশন তো এটা হয়েছে, চিটাগাং হয়েছে না? আপনি একই দেশে দুই, এইখানে বোধহয় একটু ব্যতিক্রম। যেমন তথ্য যেটা বলে, চট্টগ্রামের ভদ্রলোক নির্বাচনের শেষ পর্যন্ত উনি লড়াই করার জায়গায় ছিলেন। ইশরাক সাহেব শেষে মাঝামাঝি সময় কিন্তু উনি উইথড্র করে এই নির্বাচন বাতিলের কথাও বলেছিলেন, যেটা তথ্য বলে। তো সেই জায়গায় একটু পার্থক্য বোধ করি আছে নাকি? না, পার্থক্য আছে, ঠিক আছে। যেহেতু সে কিন্তু ইশরাক কিন্তু যেটা করছে ইলেকশনের মাঝখানে যে কারচুপি হচ্ছে, সে উইথড্র করছে এইভাবে। কিন্তু এখন তো বিষয়টা তো আইনে বিষয়ে আপনি বলতে পারেন সুপ্রিম কোর্ট তো রায়। আপনি যেটা বলছেন যে চিটাগাং বা অন্য জায়গা যদি হয়ে যায় তাহলে ঢাকা একই বিচারালয় সেটা করবে না কেন? আর এলজিআইডি মিনিস্ট্রির দায়িত্ব হচ্ছে ওত পড়ানো। কিন্তু এখানে আমার দেশের শিরোনামে লন্ডন সাফল্য ইশরাকে ম্লান, সেখানে যেটা বলা হচ্ছে যে জটিলতার শুরু চট্টগ্রাম থেকে, শপথ নেওয়ার আইনি সুযোগ নেই এলজিআরডি উপদেষ্টা, আন্দোলনে বিএনপি সংস্পৃক্ত নয় খন্দকার মোশাররফ। না, আন্দোলনে তো এটা অর্গানাইজ করছে ইশরাক। যদিও আমরা জানি যে এটাও কিন্তু একটা সরকারকে চাপে রাখা জন্যে আন্দোলন। এখন যেহেতু আইনি প্রসেসে সরকার অর্থাৎ অন্য সিটি কর্পোরেশনে আইন অনুযায়ী ব্যবস্থা নিয়েছে, এখানে ন্যায় নেই। ইলেকশনের সময় আমি বয়কট করে আপনি বয়কট করলেন, সেটা ভিন্ন ইস্যু ধরেন, কিন্তু আইনে যখন গেছে, রায় যখন দিছে, এখন ওত পড়ানো বাকি ছিল, ওতটা পড়ায় নেই। না পড়ায় ওখানেও তো এলজিআরডি উপদেষ্টার অফিস সিটি কর্পোরেশনে করছিল।
হ্যাঁ, এখন বসে না, কিন্তু আছে তো, সেখান থেকে তো। তাহলে কি সাধারণ মানুষের যেটা বক্তব্য, মানে সরকার আছে, সরকার থাকতে যদি আরেকজন মানে সরকারি নির্দেশ না মেনে যদি মেয়র পদে বসে যান, তাহলে সরকার কি আদৌ না, আছে? এটা হচ্ছে উভয়ের কথা, যে ধরেন সরকার এটার সমাধান করা উচিত ছিল, ডক্টর মোহাম্মদ ইউনূস এখানে ইন্টারভেন করা উচিত ছিল, কারণ সুপ্রিম কোর্ট রায় দিয়েছে, বাস্তবায়ন হচ্ছে না। যদি বাস্তবায়ন নাও করতে চায় তাহলেও এটা এমিকেবলি সেটেল করা উচিত। মানে ব্যাপারটা হয় কি, বিষয়টা এমন একটা বিতর্কের জায়গায় গেল, সেই বিতর্কটা হওয়া উচিত না। এমন একজন জনপ্রিয় নেতা ইশরাক, দুর্দান্ত, যথেষ্ট জনপ্রিয় নেতা, তো সেই জায়গা থেকে এটার বোধহয় একটা পরিসমাপ্তি দরকার। না, কিন্তু যে প্রসেসে এখন সিটি কর্পোরেশন চলছে এটাও কিন্তু কাম্য না। যে আপনি একটা প্রতিষ্ঠান নিজে ঘোষণা দিয়ে এটা হবে, এটা কেমনে সম্ভব? এইটাই তো প্রশ্ন, দুটোই অসম্ভব। সুপ্রিম কোর্টের রায় বাস্তবায়ন হবে না, আবার এটাও তিনি আনঅফিশিয়ালি, সেই জায়গাতেই প্রশ্ন হয় তাহলে কি দেশের নিয়ম কানুন ঠিক মতো চলছে কিনা? সরকার কি করে? সরকার কি করে? এই কালের কণ্ঠের শিরোনাম যেটা হয়েছে যে 5 মাসের আইন শৃঙ্খলা পরিস্থিতি, আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা বলছেন যে আইন শৃঙ্খলা পরিস্থিতি বেশ সন্তোষজনক, ভালোই আছে সবকিছু, কিন্তু পত্রিকার ভাষা যেটা বলে 5 মাসে 1587 হত্যা মামলা। এই যে হত্যা মামলা, খুনাখুনি চিত্র বলা হচ্ছে, এবং এখানে যেটা বলা হচ্ছে যে জানুয়ারি থেকে মে মাস পর্যন্ত রাজনৈতিক খুন 67, বিএনপি নেতাকর্মী খুন 45, গণপিটুনিতে খুন 53, গুলিবিদ্ধ 70, প্রতিদিন গড়ে খুন হয় 10 থেকে 58 জন, আহত হচ্ছে 4000-এর বেশি। তাহলে একটি দেশের এই পরিস্থিতি যদি হয় তাহলে প্রশ্ন তো দাঁড়ায় নাকি? না, দেখেন 5ই আগস্টের পরে থেকে এখন পর্যন্ত আইন শৃঙ্খলা পায়নি, অর্থাৎ আইন শৃঙ্খলা পরিস্থিতি এখন পর্যন্ত নিয়ন্ত্রণে তার জায়গায় আসেনি। না, আসে নাই। আপনি খেয়াল করেন জাতিসংঘ কিন্তু একটা তদন্ত রিপোর্ট দিছে, সেখানে কিন্তু বলা হয়েছে 15 তারিখ পর্যন্ত। 5 তারিখে সরকার পরিবর্তন হয়েছে, 8 তারিখে এই সরকার ওত নিয়েছে, 15 তারিখ পর্যন্ত রিপোর্ট দিছে। আপনি যদি 8 তারিখের পরে 15 তারিখও ধরেন, তাহলে প্রায় 60% পুলিশ স্টেশনে আগুন দেওয়া হয়েছে, অস্ত্র লুট করা হয়েছে, এমনকি পুলিশকে হত্যাও করা হয়েছে। তো এগুলোর বিচার কোথায়? একটা ব্যাপার ইন্ডিমেন্টারি দিয়ে দেওয়া হলো। একসময় পুলিশ এইটার হত্যার ব্যাপারে মামলা করেছিল, সরকারের পক্ষ থেকে বলছে না, ওটা অভ্যুত্থানের অংশ, ওটার ব্যাপারে কোনো কেস চলা যাবে না, হ্যাঁ, ওটা ধামাচাপা। তো এদিকে পুলিশ তো অনেক ট্রমাটাইজ হয়ে, পুলিশ তো দায়িত্ব নেয় নাই। হ্যাঁ, তখন পুলিশের কাছে আপনি যদি যা বলেন যে আমি বিএনপি করি বা আমি জামাত করি অথবা আমি সমন্বয়কারী, খুন হয়েছে চকরিয়া, আমি মামলা করলাম যে খুনের আসামি আপনি আছেন তেতুলিয়া, ও খুন করছে, মামলা নেন, না নিলে কবে যে ফেসিবাদের দোষর, চাকরি নাই। সুতরাং এই যে মামলাগুলো হয়েছে, দেখেন আওয়ামী লীগের সময়ও হয়েছে, বোম ফাটে নাই, কিছু হয় নাই, কিন্তু দেখা গেল যে বোম ফাটছে, মামলায় আসামি হলো 400 জন। জেনুইন অজ্ঞাত। ঠিক অনুরূপ ভাবে মামলাগুলো হয়েছে। আপনি চিন্তা করেন, নিউ মার্কেটে এক হকার মারা গেছিল, সেই মামলা বিদেশে পর্যন্ত ব্যক্তি আছে, তার বিরুদ্ধে মামলা হয়েছে, খুনের মামলা। বলেন তো, ওই আগের সিস্টেমেই মামলাগুলো হয়েছে। কিন্তু এই যে মামলাগুলো, এই মামলাগুলোতে মেরিট কি আছে? এটা হলো যে আপনি যে এই মামলাগুলোর যেহেতু মেরিট নাই, আপনি বলেন তো দেখি, সাকিব আল হাসান বিদেশে আছে, তার বিরুদ্ধে খুনের মামলা, আপনি এটা টিকবে? আপনি কুইক তদন্ত করবেন, নির্দোষ হলে খালাস দিবেন, বাতিল করে দিবেন, ফাইনাল রিপোর্ট দিবেন। এই তদন্তটা তো হচ্ছে না প্রপারলি, কারণ যে পুলিশের সংখ্যাও কমে গেছে। আমি এই জন্য বলি যে শুরুটা এই সরকার কোত্থেকে করবে এবং শেষ কোথায় করবে, এইটা সরকার বুঝতে পারে নাই। আপনি পুলিশে গুলি করছে, মানলাম অভ্যুত্থানের সময়, তো আপনি গুলি করছে, এগুলো তো ভিডিও ক্লিপ আছে, তদন্ত করে যারা গুলি করছে, হত্যা করছে, তাদেরকে আপনি বিচারের জন্য জেলখানায় পাঠান। হ্যাঁ, যারা নির্দোষ আছে, হ্যাঁ, তাদেরকে আপনি সাধারণ ক্ষমা ঘোষণা করে দেন। তো এখন একটা সংখ্যা তো কমলো। আপনি বলেন তো, এই যে গণঅভ্যুত্থানের সময় বলেন, সাধারণ লোক, আমাদের দেশের লাখ লাখ লোক বেকার, হ্যাঁ, লোক বেকার। আপনার সেখান থেকে আর্মি শর্ট সার্ভিসে কমিশনের লোক নেয় না, 6 মাসের ট্রেনিং দিয়ে অফিসার বানা ফেলায়। হ্যাঁ, তা আপনি ওইভাবে নিতেন।
তারপরে আর্মি সোলজার কিছু তো এখন তো মিস্ট্রেসি পাওয়ার আছে, তাদের দিয়ে একটা টেম্পোরারি কিছু সময় তাদেরকেও কাজে লাগাতেন, এই করে আপনি যেটা বলছেন যে পরিকল্পনার কথা, পরিকল্পনার অভাব, এটা তো পরিকল্পনা। কারণ একটাই যে প্রথম যে সরকারটা বলছে যে নিউজে সাক্ষাৎকার দিয়েছিল না ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনি বলছেন যে আমি যাদের চিনি তাদের উপদেষ্টা বানাই যোগ্যতা। উনি খুব সততার সাথে বলেছেন, যেটা সত্য কথা বলছে। আমি তো সরকার তো আমি তারে চিনি, তারে দিয়ে চলে না। উনি যেহেতু এনজিও বা বিজনেসম্যান, উনি এটা ভালো বোঝে, উনি শিক্ষক, উনি তো পলিটিশিয়ানের আচরণ তো বুঝবে না। পলিটিশিয়ান মানুষের যে পালস বোঝে, কোন জিনিস কোনভাবে হ্যান্ডেল করবে। একটা অযোগ্য পলিটিশিয়ানও কিন্তু একজন এনজিও কর্মী সে ভালো বুঝবে। তাহলে একটা ছোট্ট প্রশ্ন করি, লন্ডন বৈঠক মানে মাননীয় প্রধান উপদেষ্টা এবং তারেক রহমানের বৈঠক, নির্বাচনের একটা ঘোষণা হলো, ফেব্রুয়ারিতে নির্বাচন হবে, কিন্তু বাংলাদেশে এখন যে আলোচনা চলছে আদৌ কি ফেব্রুয়ারিতে নির্বাচন হবে? আপনার প্রেডিকশন কি? এটা যে আপনার জয়েন্ট প্রতিবেদন যেটা প্রকাশ হয়েছে সেখানে তো বাট এগুলো যদি কিন্তু যুক্ত আছে, বুঝতে পারছেন? অর্থাৎ বলা হয়েছে যদি পর্যাপ্ত বিচার ব্যবস্থা, বিচার এবং সংস্কার হয়, পর্যাপ্তটা কোথায়, কতটুকু, আপনি কেমনে বুঝলেন? তাহলে কতটুকু দিয়ে পর্যাপ্ত? হ্যাঁ, সকল প্রস্তুতি শেষ হলে নির্বাচন হতে পারে। সকল প্রস্তুতি শেষের কথা তো বছর ব্যাপী হতে পারে, বছরের পর বছর। এখন আমি এই জন্য বলছি যে এই পর্যন্ত 10 মাস সরকারের বয়স, একটা মাত্র বিচারের চার্জশিট দাখিল হয়েছে শেখ হাসিনার বিরুদ্ধে। হ্যাঁ, একটা মাত্র। তো আপনার তো এই সরকার তো 50 বছর লাগবে বিচার করতে। আপনার তো স্পেশাল টিম বসানো উচিত ছিল। এই যে আপনার যে আগে কথা বললাম যে আপনার কেস তো কমাইবেন, যেগুলো ভুয়া আছে কমাবেন না, তারপর বিচার চার্জশিট দিবেন না। তো চার্জশিট, একটা চার্জশিট যদি 10 মাসে হয় তাহলে বলেন তো বিচারটা শেষ হবে? তাহলে ইলেকশন করতে 30 বছর লাগবে, ক্যালকুলেটর লাগবে। হ্যাঁ, না, ইলেকশন তো এরকম 20-30 বছর পরে ইলেকশন হতে হবে। আর পৃথিবীতে যত অন্তর্বর্তীকালীন সরকার নামে আসছে, কোন দেশ দেখা গেছে রেকর্ড 1 বছরের বেশি সময় পার দিলেই তারা কিন্তু আর দেশটাই অচল হয়ে গেছে। তো আমাদের সরকার তো ইতিমধ্যে 10 মাস 1 বছর হয়ে যাচ্ছে, তাদের তো এই দেশটা রক্ষার্থে আপনি দেখেন অর্থনীতি চলছে না। আমাদের সামনের বছরে জিডিপি গ্রোথ হবে 3.3%, বিশ্বব্যাংক। উদ্বেগজনক, হ্যাঁ, উদ্বেগজনক। এবং আমরা তো দুর্ভিক্ষেও যাচ্ছে, সামনের 26 সালে তো দুর্ভিক্ষ হচ্ছে। আপনি IMF এর সব শর্ত মেনে নিচ্ছেন। আপনি দেখেন প্রবাসী আয় বলেন, সেটার ফর্মাল চ্যানেলে আমি শুনলাম মাত্র 5% আসতেছে। তো আপনার তো কোনো ব্যবসা নাই, ইনভেস্টমেন্ট নাই, বেকারত্ব বাড়ছে, মধ্যবিত্ত নিম্নবিত্ত চলে গেছে। দেশটা চলবে কিভাবে বলেন? ইলেকশনই বা দিলেন, ইলেকশন দিলেও তো সামনে সরকার চালানো মুশকিল। যে জায়গায় এই 10 মাসে যে জায়গায় প্রত্যেকটা সেক্টর নড়বড়ে হয়ে গেছে, নড়বড়ে হয়ে গেছে। আপনি দেখেন, আমি এই জন্য ডক্টর মোহাম্মদ ইউনূসের পক্ষে কিন্তু প্রথমে বলছি যে এটা জাতীয় সম্পদ। এখন দেখেন সরকারি ব্যবস্থাটা, রাজনীতি কত কঠিন। অন্তর্বর্তীকালীন সরকার সব মুখে উনি বিশ্ব পরিচিত, ওনাকে অ্যাসুরেন্স দেয়, হ্যাঁ আপনি যত হেল্প চান সব করবো, কিন্তু কেউ কিছু আদৌ কি পাচ্ছে? কেউ কিছু দেয় না, লোন পায় না। শেষে লোন নিচ্ছে ইউএন ভিত্তিক লোন, $7.5 বিলিয়ন লোন নিচ্ছে, এটা অটোমেটিক ডলারের দাম বাইরে $12 বিলিয়ন হয়েছে। এগুলো শোধ করবেন না। শুভঙ্করের ফাঁকি 8টা ব্যাংক একত্রিত করতেছে, অর্থাৎ ব্যাংকের অবস্থা দুর্দশা তো আপনি বুঝলেন। আপনার ব্যাংক লোন ডিফল্ট আপনার আমাদের বাজেটের 40% হয়ে গেছে বাজেটের। তারপরে এনবিআর 2 টুকরা করে রেখেছেন, এনবিআর টাকা জোগাড় করতেছে না। দেশটা চলবে কিভাবে? সচিবালয়ে আবারও সচিবালয় কর্মবিরতি চলছে, সব তো তছনছ হয়ে রয়েছে। এখন তারপরে ওই বাদ দিয়া মানে আমরা তাহলে এখন কি যদি কিন্তুর খপ্পরে আছি। একেবারে শেষের দিকে আপনি নিশ্চয়ই এই শিরোনামটি পড়েছেন বা এই ব্যাপারে জানেন। রাজনৈতিক দল নিষিদ্ধের সুযোগ তৈরি করে আইন সংশোধন করায় জাতিসংঘ মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ফলকার তুর্কের উদ্বেগ। ধরেন আইন তো
রাজনৈতিক দল তো এখনো নিষিদ্ধ হয় নাই, আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে, আবার শুনি যে স্থগিত করা হয়েছে, এরকমও শুনি। তো এখন একটা গণতান্ত্রিক দেশে কোনো রাজনৈতিক দল তো বা সরকার তো আইনের বিচার যদি হয় সেটা ভিন্ন, কিন্তু আইন সংস্কার করে ওই আপনার শাহবাগে 2021 সালে আন্দোলন গণজাগরণ মঞ্চ হলো না, কাদের মোল্লার যাবজ্জীবন হলো, তাকে ফাঁসি দিতে হবে, এই জন্য ওখানে একটা মঞ্চ দাঁড় করে আন্দোলন করে সরকার বাধ্য হলো আইন তৈরি করার নিয়ে আপিল করার সুযোগ নিয়ে কাদের মোল্লার ফাঁসি হয়ে গেল। এখন যদি আইন এইভাবে তৈরি করে, তো যে দেশে আইনের শাসন আছে তারা তো কখনো এটা করতে পারবে না। আর জাতিসংঘ তো এটা কখনোই সমর্থন করতে পারবে না। জাতিসংঘ তো বিশ্বে সব দেশের কেন্দ্র হতে পারে যে এটা পরাশক্তিগুলা 4-5টা দেশ যাদের ভেটো পাওয়ার আছে তারা নিয়ন্ত্রণ করে, কিন্তু আসলে সবার তো কথা বলার সুযোগ আছে। এবং জাতিসংঘ তো কখনো আপনার এই অন্যায়কে সমর্থন করবে না। সুতরাং আইন বদলায় কেন? আপনার যা আইন আছে আইনের বিচার করেন, তাহলে তো আর প্রশ্ন তুলতে পারবে না। যদি বিচার হয় ধরে বিচার করেন, আইন বদলায় তাহলে কারো ফাঁসি, আমার আইন বদলায় ধরেন আমার কি ধরবেন আপনি? ধরার তো কিচ্ছু নাই, আমার তো কিচ্ছু নাই। এখন আইন বদলালেন যে না কথা কইলেও ফাঁসি ওর, তো তাহলে কেমনে হইলো? আমার ফাঁসি দিয়ে তাহলে না, এই জন্য আমাকে ধরা একমাত্র কথা বলা ছাড়া তো ধরার কায়দা নাই। তো এখন আপনি ওইটাই আইন করলেন যে কথা যদি পছন্দ না হয় তাহলে তার ফাঁসি, তো আইন করে ফাঁসি দিলেন। এটা পৃথিবীতে কোথাও গ্রহণযোগ্য হবে বলেন? এরকম আমার কথা হচ্ছে, দেশটা এখন যে জায়গায় এসে গেছে এই অন্তর্বর্তীকালীন সরকার, আমি অন্য অনেক ইস্যু আছে কথা বলার, তো যাই হোক সেগুলোতে গেলাম না। আমার কথা দেশটা চলছে না, দেশটা কিন্তু ফেল স্টেটের দিকে যাচ্ছে। এখন যেভাবেই হোক যারা দেশ চালাচ্ছে তারা কি এটা মানছেন যে দেশটা চলছে না? না, বাঘের পিঠে উঠে পড়ছে, নামতে পারতেছে না। আমি তো ডক্টর মোহাম্মদ ইউনূস বাঘের পিঠের যে মই তারেক রহমান হয়েছে, তার গাড়ির উপর দিয়ে নেমে যাক, তাহলে সুবিধা, তাহলে দেশটাও বাঁচলো, আমরা বিএনপি বুঝুকা। আমরা এতটা হতাশাবাদী হতে চাই না, সেই জায়গা থেকেই আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, আমাদের প্রিয় অতিথি যে কথাগুলো বললেন সেই কথাগুলো ভাববার বিষয়। আমরা এতটা হতাশাবাদী হতে চাই না, কিন্তু হতাশা তো গ্রাস করে। ভালো থাকবেন, আগামীকাল নিশ্চয়ই সময় আবার কথা হবে। খোদা হাফেজ।